Good morning guys and welcome back to my channel. আশা করি দিনটা খুব পজিটিভলি শুরু করেছেন, পজিটিভ ওয়ার্ডস, পজিটিভ থটস এন্ড পজিটিভ ফিলিংস। খুব ভালো করে দিনটা কাটান। ঠাকুরকে জল বৃষ্টি দেওয়া হয়ে গেছে, মন্ত্র চলছে শুনতে পাচ্ছেন। দিনটা যেরকম যেরকম প্রোগ্রেস করবে ডেফিনেটলি আপনার সঙ্গে শেয়ার করবো। মজার ব্যাপার হচ্ছে কালকে ভিডিওটা অলরেডি দেখে নিয়েছেন। মমতা খুব সুন্দর সুন্দর লেবু গাছ নিয়ে এসছে ওর দেশ থেকে, সেগুলো পোতা হয়েছে ওপরে টবে। সেটা মাসি খবর পেয়েছে। মাসি একটু পজিটিভ, মাসি চাই সব কিছু মাসি এখানে করবে এবং মাসিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, মাসিকে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবো। এটা একটা ওর ভেতরকার ব্যাপার আছে, এই জন্য মমতার সঙ্গে একটুখানি যেরকম হয় একটা রাইভেলরির ব্যাপার। তো যেই শুনলো জামা কাপড় তুলে গিয়ে দেখে এসছে লেবু গাছ পুঁতেছে, বলে তোমার বাড়িতে কলা গাছ নেই, আজকে আমি কলা গাছ এনে পুঁতে দেবো। আর বাড়িতে কলা গাছ থাকা ভালো। এই যে কলা গাছ পুঁতে দিয়ে গেছে বুড়ি মাসি। বাবা পাগল করে দেবে। এনিওয়েজ, তো ঠিক আছে, খুব ভালো করে দিনটা কাটান, যেরকম যেরকম প্রোগ্রেস হবে। আজকে ভাবছি কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো, কারণ অনেক জমে আছে। একটু সিলেক্ট করে নিই কী কী আনসার দেওয়ার মতো, ডেফিনেটলি সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো আজকে। তো আজকে আর ভিডিওটা অন্য কিছু দেবো না, কোয়েশ্চেন আনসারই করার চেষ্টা করছি। ঠাকুর দেখে নিন, শিবাশম্ভু বেলপাতাটা দেখুন কত বড়, কালকে মাসে নিয়ে এসেছে, এরকম বড় বড় একেবারে। তো ঠিক আছে, দিনটা খুব ভালো করে কাটান, যেরকম যেরকম প্রোগ্রেস হবে আমার দিনটাও আমি শেয়ার করতে পারবো। আর কোয়েশ্চেন আনসার নিয়ে তো খুব আসার চেষ্টা করছি, যদি রেডি করে নিতে পারি ডেফিনেটলি চলে আসবো। টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে হেড। তো যেরকম বলেছিলাম চলে এলাম কোয়েশ্চেন আনসার নিয়ে, Q&A। অনেক দিনের অনেক কোয়েশ্চেন্স জমে আছে, এখনও প্রচুর পড়ে আছে। কয়েকটা দেখলাম সিলেক্ট করাই রয়েছে, হয়তো মাঝখানে করে রেখেছিলাম, বুঝতে পারছি না এগুলোর আনসার আগে দিয়ে দিয়েছি কিনা সেটাও মাথায় নেই আমার। এখন তো সব ভিডিও খুঁজে খুঁজে তাহলে দেখতে হবে আদৌ আনসার করেছে কিনা। বাট যদি রিপিটও হয়ে যায় প্লিজ ডোন্ট মাইন্ড, পরে আবার বাকিগুলো করে দেখবো। মনে হচ্ছে না হচ্ছে রিপিট, বুঝতে পারছি না যদিও। এনিওয়েজ, এগুলো মানে শর্ট লিস্ট করা ছিল বলে এগুলোই এখন করে দিচ্ছি, আর বাকি আছে সেগুলো আবার পরে শর্ট লিস্ট করে বলবো। ওকে, ফার্স্টটা মৌমিতা গাঙ্গুলি। ঠিক কোয়েশ্চেন না, ওর একটা মেসেজ অ্যাকচুয়ালি। ম্যাম, আমি আর আমার গ্রুপ অফ ফ্রেন্ডস আপনার ফলোয়ার্স, অসম্ভব ভালো লাগে আপনার কথা, আপনার ভিউ পয়েন্টস, আপনার কথা বলার স্টাইল, আপনার কনফিডেন্স, আপনার গান, আপনার রান্না, আপনার ইন্টেলিজেন্স। থ্যাংক ইউ সো মাচ। আমি এত তারিফ আমার কেউ আজ অব্দি এতখানি করেনি, একবারে এতগুলো। থ্যাংক ইউ। আপনার গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছি আমরা। আপনি অনেকের থেকে আলাদা, আর তাই আপনার বুদ্ধি আর কনফিডেন্সকে অনেকেই হয়তো হিংসে করে, ভয় পায়। তারা কুয়োর ব্যাং, কুয়োতেই জন্ম, কুয়োতেই বেড়ে ওঠা, কুয়োতেই নিজেদের দলবল নিয়ে ঘ্যাঙর জ্ঞান করে রোজ ওই এক টুকরো আকাশ দেখে পৃথিবী জয় করছে ভেবেই বাকি জীবনটাও কাটিয়ে দেয়। ওটার বাইরে বেরোতে পারবে না ওরা, ওদের নিয়ে ভাবতেও যাবেন না কোনোদিন। আপনাকে আমরা অনেকজন খুব পছন্দ করি, রেসপেক্ট করি। খুব ভালো থাকবেন ম্যাম, নেক্সট ব্লগের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি ব্লগস আসবে, আর তোমাদের এত ভালোবাসা পেতে থাকলে তো কিছু বলারই নেই, মানে মনে হচ্ছে ওকে। নেক্সট সুজাতা কর্মকার। বন্দিদি, এই প্রথম আপনাকে মেসেজ করছি। আগেও অনেকবার অনেক কিছু রিকোয়েস্ট করবো ভেবেও করে উঠতে পারিনি, এই ভেবে যে যদি আমার রিকোয়েস্টটা না রাখেন তাহলে বড্ড দুঃখ পাবো। জানি সবাই হাসবি শুনে, আর যদি আমার মেসেজটা পড়েন খুব খুশি হব। দিদি, আপনার সঙ্গে কোনো দিন ইফটিজিং বা ওই ধরনের কিছু ঘটেছে? ইফটিজিং বলবো কিনা জানি না, তবে হ্যাঁ এরকম ঘটনা তো ঘটেই থাকে, ঘটেছে। সেটা হচ্ছে একবার আমি তখন জব করি, তো আমি অফিস থেকে ফিরছি 7টা, 7:30 কি 8:15 হবে রাত্রে, এবং অটোতে মারাত্মক লাইন হতো অটোর জন্য। তো জায়গা পাওয়াটা খুবই দুষ্কর, কোনো রকমে ড্রাইভারের পাশের সিটে জায়গা পেয়েছি। তখন সেই সময় দুজন করেই বসতে পারতেন, ড্রাইভারের দুদিকে বসার অ্যালাউড ছিল, এখন তো নেই। তো পেছনটা অলরেডি 3টে কটকট করে 3টে সিট বুক হয়ে গেল, সামনে একজন চলে এলেন, আর একটা জায়গা খালি, অটোওয়ালাও ওয়েট করছেন যদি একজন হয়ে যায়, কারণ লাইন যেরকম হবে ওরমই বসতে হবে, কিছু করার নেই। আর যদি আপনি ওই লাইনটা ছেড়ে ওয়েট করেন, সামনে বসবো না, আবার কতক্ষণ অটো আসবে কোনো ঠিক নেই। তো অবভিয়াসলি অগত্যা বসতেই হয়েছে, তো বসেছি। খানিক দূর আসার পর, মানে ধরুন একটা স্টপেজ হয়তো পার হবো, তো হঠাৎ মনে হচ্ছে আমি অটোর লেফটে বসেছি, অটো ড্রাইভারের লেফট সাইডে। হঠাৎ মনে হচ্ছে যে আমার কোমরের কাছে কিছুটা দিয়ে খোঁচা দেওয়া হচ্ছে, বা একটু সুড়সুড়ি দেওয়ার মতো চেষ্টা করা হচ্ছে, একদম ওয়েস্টের কাছটা, স্টামাকার ওয়েস্টের মাঝামাঝি কোথাও। তো অস্বস্তি হচ্ছে, এরম করছি বেঁকে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে, শুয়ে বসে থাকতে পারছি না। খানিকক্ষণ পর
একটা বেশ মোড়ের মতো জায়গায় আসার পর আমি অটোওয়ালাকে বললাম যে দাদা দাঁড় করান, বললাম দিদি আপনি তো বলেছেন ওই অবধি যাবেন, বললাম হ্যাঁ একটু দাঁড় করান, আমার একটু অসুবিধা হচ্ছে। তো উনি অটোটা সাইডে দাঁড় করালেন। এদিকে তখন খুবই রাশ থাকে, অবশ্যই ওরও তাড়াতাড়ি ফেরা বলছে একটু তাড়াতাড়ি কী হয়েছে বলুন, আমি বললাম আপনি সাইডে করুন। সাইড করলো, আমি অটো থেকে নেমে জাস্ট পেছনটা যেই আমি ঘুরেছি সঙ্গে সঙ্গে পেছনে যে ছেলেটি বসেছিল অল্প বেশি ছেলে শার্ট করে হাতটা সরিয়ে নিল। আমার তখনও মনে হলো ওর হাতে কিছুটা আছে যেটা দিয়ে আমাকে খোঁচাচ্ছে, এবং মানে অবাক হওয়া বিষয় এটা ওর সঙ্গে ওর গার্লফ্রেন্ডও আছে, একটি মহিলা ওর সঙ্গে একটি মেয়েও ছিল এবং তার পাশে বয়স্ক ভদ্রলোক। তো আমি কোনো কথা না, আমার মেজাজ গরম হলে ওরকম আমি অটো থেকে নামুন। তখন অটোওয়ালা রিয়েলাইজ করেছে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো অটোওয়ালা ওখানে ভীষণ গম ভিড়, মানে বেশ ভিড়, মানে যদি পেটাতে হয় প্রচুর পাবলিক এসে পেটাবে। তো অটোওয়ালা বলছে কী হয়েছে দিদি, আমি কিছু না, দেখুন ওনার হাতে কিছু একটা আছে যেদিকে আমাকে সমানে খোঁচাচ্ছিল, বুঝতেই পারছিলাম আমি বসতে পারছিলাম না। লোকে আপনাদের দোষ দেয় যে আপনারা অসভ্যতামি করেন চালানোর সময়, কিন্তু দেখুন ভদ্র বেশি লোকজন পেছনে বছর অসভ্যতামি করে। তো বাস অটোওয়ালা নিচে নামলেন, এই নাম নিচে নাম বলে ছেলেটাকে টেনে নামানো মাত্র কলার ধরে আমি ঠাস ঠাস করে 2-4টে চড় মেরে দিলাম, যেটা আমার নেচার, এবং দেখলাম ওর হাতে একটা পেন, ও সেই পেনটা নিয়ে আমাকে খোঁচাচ্ছে। তো আমি মহিলাকে বললাম, মেয়েটিকে, যে তোমাকে সঙ্গে নিয়ে বসে ও আরেকটি মেয়েকে খোঁজাচ্ছে, জানি না তুমি দেখতে পেয়েছো কি পাওনি, যদি দেখে থাকো তাহলে, যদি এটা মজা মনে করে থাকো তাহলে তোমার গালে দোকানে চড় পড়া উচিত এক্ষুনি, আর যদি তুমি না জেনে থাকো তাহলে এরকম একটি ছেলের সঙ্গে আশা করছি ভবিষ্যতে আর ঘুরে বেড়াবে। তো এটা হতে মোটামুটি 2-4জন 4জন 5জন একটু জোর হলো, 2-4টে থাপ্পড়ও আরও খেলো, সরিয়ে নিয়ে গেল। তো ভদ্রলোক আমাকে অটোওয়ালা বলেন দিদি আপনি পেছনে বসুন। আর যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন উনিও বলছেন যে আজকালকার ছেলেমেয়েরা এত অসভ্য, এরা মানে কিছু বলা নেই, সে গর্জন করতে হবে। যাই হোক ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। এই একটা ঘটনা, এরকম ঘটনা আমার অনেক হয়েছে। বাসে ব্যাগ ধরে টানছে, পকেট মার হয়তো হবে, ব্যাগটা ধরে জাস্ট টানবে, ট্রেনে চেনটা খুলতে গেছে, ঘুরে গিয়ে ঠাস করে একটা চড় মেরেছি, পাবলিক ধরাই খেয়েছে। এটা হয়েছে গড়িয়াহাটে, হয়তো আমার 2-1 দিন আগেকার একটা ব্লগ যেখানে আমাদের 8টা স্টেশন ছিল, ওটা ভালো করে খেয়াল করলে শুনবেন। আমার মা বলছে গড়িয়াহাটে চড় মারা। তো এরকম ঘটনা অনেক আছে। যেতে যেতে হয়তো একটা এলবো দিয়ে একটা ধাক্কা মেরে দিল, মারা মাত্র আমি এলবোটা ধরে ঘুরিয়ে দুটো চড় থাপ্পড় দেওয়া, অনেক সিন আছে আমার, মানে অনেক কাহিনী বলতে গেলে দিন পার হয়ে যাবে। আমি এই ধরনের একটু মারকুটেই। এনিওয়েজ এটা আমি একটা মানে মেজর মনে পড়লো আমার, যেটা হট করে এই মুহূর্তে। এরকম ঘটনা অনেকই আছে ছোটোখাটো মার দেওয়ার, বাট এটা প্রমিনেন্ট, কারণ এটাকে দাঁড় করিয়ে নামিয়ে পিটিয়ে এটা অনেকটা বেশ মজা হয়েছে করে। আচ্ছা, পৌশালী শো ম্যাম, what do you relate with the following words? Okay, money, necessity, love, dance of happy hormones, loyalty dogs always, God, guardian, dog, unconditional love, luxury extra luck, forgiveness. দেখো এটা কি আমি বলতে পারবো না, মানে কিভাবে আমি রিলেট করবো বলতে পারবো না। ইট ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য হার্ট কস্ট, কতটা আমি হার্ট হয়েছি তার উপর ডিপেন্ড করবে আদৌ আমি তাকে ফরগিভ করতে পারবো আদৌ না পারবো না। বিট্রেয়ার মানে ট্রেটার, এটা নিয়ে কোনো কথা নেই। এখানে দুটো লাইন আরও অ্যাড করে দিতে পারি। আমি এমন একটা মানুষ, আমি জাত ধর্ম মানে মানি না, বিশ্বাস করি না। আমার কাছে মানুষ মানে মানুষই, সবারই রক্ত লাল। তো জাত দেখে তো রক্ত লাল হলুদ নীল সবুজ হয় না, ধর্ম যার যার, যে রিলিজিয়ন ফলো করে, যার কাছে মাথা নত করে সেই রিলিজিয়নই সে ফলো করে, সেই তার ভগবান। তো এখানে কারোর কিচ্ছু বলার নেই। ভগবানও আমার কাছে এক, গড হোক, আল্লাহ হোক, ক্রাইস্ট হোক, নানক হোক, সব সেম। আমি মনে করি এখানেও আমার কাছে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, যেরকম বললাম, মানুষের আমার কাছে কোনো জাত ধর্ম আমি মানি না, তবে জাত আমি একটাই মানি, সেটা হচ্ছে বেঈমানের জাত। এদের কোনো জাত হয় না, এটা একটাই জাত। সারা পৃথিবীতে যত বেঈমান পড়ে তারা একটাই ক্লাসে বিলং করে, বেঈমান বা বেঈমান, যাদের কোনো মান সম্মানও নেই। তাই জন্যই তারা যাদের থেকে সুবিধা নেয়, হেল্প নেয়, তাদেরই পিঠে ছুরি দিতে পারে, নিজেকে বিশাল একটা মনে করে তাদেরও ঠকানোর চেষ্টা করে থাকে। তারা বেঈমান, তারা বিট্রেয়ার, তারা ট্রেটার। এদের একটাই জাত, একটাই ধর্ম, বেঈমানি ধর্ম, বেঈমান হচ্ছে এদের জাত। ওকে, কর্মা হচ্ছে আলটিমেট, হচ্ছে কর্মা ইজ আ বিচ, she never misses an address, যেটা করবে she'll give exactly back to that person, যা করেছে সেটা ফেরত পাবে, and that's my favorite word, karma. Heart pumps blood, আবার মাঝে মাঝে controls your brain, depends on the situation. ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন্সগুলো, মানে বেশ মজা লাগলো পৌঁছালো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন্স। আচ্ছা, মধুছন্দ চ্যাটার্জি, হাই বন্নিদি, কেমন আছেন? আপনার ব্লগসগুলো খুব এনজয় করি, থ্যাংক ইউ। আমি জব করি, উইকে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, এই সবে বোধহয় অফিস পুরো হয়ে যাবে, আর 4 দিন অফিস যেতে হতো। তবে আপনার ব্লগস মিস করি না, ডিলিজেন্টলি দেখি। থ্যাংক ইউ মধুছন্দা, নামটা ভীষণ সুন্দর।
আচ্ছা, মাঝে মাঝে বেশ খুব মাঝে মাঝে খুব কম ব্লগস আসছিল আপনার। হ্যাঁ, বাচ্চার পরীক্ষা চলছিল, নানান কাজে ব্যস্ত ছিলাম, একটু বাড়ির রেনোভেশনে চলছিল, দেখেছিলেন মিস্ত্রি টিস্ত্রির ব্যাপার ছিল, একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, সেই কারণে বেশ কিছুদিন আসেনি, প্রায় 1.5 মাস। কারণ মেজরলি মেয়ের পরীক্ষা চলছিল বলে হিউজ সিলেবাস, আর হট করে ডিক্লেয়ার করে যে এক্সামস, মানে প্রচণ্ড হঠাৎ করে স্কুলটা খুলে গিয়ে একদম পরীক্ষাটা দিয়ে দিল, তো সেই কারণে অনেক দিন করা হয়নি ব্লগস। আচ্ছা, মিস করছি জানিয়ে মেসেজও করেছি বেশ কয়েকবার, বাট রিপ্লাই পাইনি। হ্যাঁ, আমি তখন একটুখানি অনলাইনেও খুবই কম হচ্ছিলাম, হয়তো মেসেজ দেখেছি। আর কি হয় বলো তো, আমার মেসেঞ্জারে মেসেজ করলেও আমি যাদের চিনি না আমি চট করে রিপ্লাই করি না, ওগুলো রিকোয়েস্টে থেকে যায় মেসেজগুলো, আর দেখার টাইমও হয়নি বলে দেখিনি। ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, প্লিজ আগের মতো একটু রেগুলার হয়ে যান। হ্যাঁ, এখন তো মোটামুটি রেগুলারই দিচ্ছি, এক আধ দিন হয়তো একটু গ্যাপ হয়ে যায়। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে আমার ইউটিউবটা তো, মানে আমি তোমায় বলেছি, এটা আমাকে দাঁত কামড়ে পড়ে থাকার জায়গা নয় যে আমাকে করতেই হবে, এটা ব্যাপার না। যখন মনে ইচ্ছা হয়, যখন সময় পাই, ভালো লাগে, আজকে মনে হলো না করি, তখন করি। মানে এটা বাধ্যবাধকতার ব্যাপার না, ওটা হয়ে গেলেই জীবনে চাপ পড়ে যায়। ফ্যামিলিটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, আমার নিজের হ্যাপিনেস আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। সুতরাং এসব রেখে যখন, অবভিয়াসলি আমাদের ভালোবাসা তো ইম্পর্টেন্ট বটেই, না হলে আর আসতামই না, হয়তো করতেও পারতাম না। তো এই ভালোবাসার টানেই মাঝে মাঝে ফিরে আসি, ইচ্ছে হোক না হোক। আর একটু ঘুরেও আছে, আমি ওই রেডি হয়ে আবার আসবো, যখন যেরকম ইচ্ছা হয় পট করে চলে আসি। তো করবো নিশ্চয়ই, ডেফিনেটলি। একটু মাঝে মধ্যে গ্যাপ হয়ে যেতে পারে, যদি হয়তো রেগুলার পারবো না, বাট করবো, চেষ্টা করবো নিশ্চয়ই রেগুলার হওয়ার। ওকে, অনেক দিন আপনার ছাদ, আর আমাকে হাত জোর করে বলার দরকার নেই প্লিজ, উল্টে লটস অফ লাভ, যে তোমরা আছো, তোমরা আমাকে মিস করো, বলো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, আর কি আছে। অনেকদিন আপনার ছাদ বাগান দেখতে পাচ্ছি না, ডেফিনেটলি ছাদ বাগান দেখাবো। আজকে ব্লগেই হয়তো ছাদ বাগানটা চলে যাবে, আমি শ্যুট করে রেখেছিলাম দেখাবো বলেই, গতকাল ইনফ্যাক্ট ভাবছিলাম যে আজকে একটু দেখাবো, তো আজকে দেখাবো, দেখেছি আজকে সকালে শ্যুট করেছি। খুব সুন্দর ছাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ, দেখাবেন একবার ডেফিনেটলি। কোকো আর আপনার মেয়ে খুব সুইট, থ্যাংক ইউ, গড ব্লেস দেম, তোমাকেও গড ব্লেস ইউ। স্যার আর আঙ্কেলকেও খুব ভালো লাগে আমার, আপনারা সব সময় খুব ভালো থাকুন, থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থাকো। এবার আমার কথা বলি, লাস্ট ইয়ার মাকে হারিয়েছি, মা মারা যান স্ট্রোকে, আই এম সো সরি। আশা করি উনি যেখানেই আছেন ভালো আছেন, তোমাকে দেখছি, আশীর্বাদ করছেন। এবার আচ্ছা, লাস্ট উইকে 1 বছর হলো। আচ্ছা, মাকে একটা গান ডেডিকেট করতে চাই, আমি একদম গাইতে পারি না, আপনি যদি আমার মায়ের উদ্দেশ্যে একটা গান শোনান খুব খুশি হব। নিশ্চয়ই, অ্যাকচুয়ালি সিচুয়েশন ওয়াইজ গান চট করে মনে পড়ে না। আচ্ছা, 2 লাইন গাইছি, জানি না কতটা করতে পারবো, কারণ গান তো জানোই, গলা খুব একটা আহামরি আমার নয়, কোনো রকম চেষ্টা করি, গান শিখতেও বদমাইশি করতাম, শিখতে চাইতাম না, ট্রাই করছি। আচ্ছা, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এটুকুই মনে আছে, আর মনে নেই। থ্যাংক ইউ, আশা করি কাকিমা যেখানেই আছেন খুব ভালো আছেন, ভালো থাকবেন, চিন্তা করো না। মা বাবা কারোরই চিরকাল থাকে না, তবু শক্ত থাকতে হয়, জীবন তো চালাতেই হবে, তাই না? ভালো থাকবে। আচ্ছা, অঞ্জলি, প্রীতম, অসীম, চঞ্চল, মালতী, বাপরে বাপ, আমরা বন্ধুরা আপনার গানের ফ্যান। বাবা, এই গানের যদি ফ্যান হও তাহলে তো কিছু বলার নেই, খুব ভালো লাগে আপনার গান আর আপনার ব্লগস ম্যাম, থ্যাংক ইউ। আমাদের নাম দিয়ে বেশ কিছু গান আছে, হ্যাঁ আছে তো বটেই। আপনি কাইন্ডলি একটা করে গান শোনাবেন ম্যাম প্লিজ, হ্যাঁ একটা করে শোনাবেন ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ। নামগুলো তো মারাত্মক, একদের জন্য খুব ভালোবাসলাম। অঞ্জলি, আচ্ছা, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে নানা মম, তোমার সুন্দর ভঙ্গি
দুলাল যেরকম যেরকম হচ্ছে গেয়ে দিলাম। এবার হচ্ছে প্রীতম। না হিন্দি গান আমি কিছুতেই গাইবো না, মনে পড়ে গেছে একটা অতি বাজে গান, আমি একদম গাইবো না, আমি বাংলাই গাইছি। জাগো মোহন প্রীতম জাগো, রজনী পোহায় এলো নয়ন কমল মেলো, জাগো মোহন প্রীতম। আচ্ছা অসীম। তোমার অসীমে প্রাণ মনলয়ে, যত দূরে আমি দাই। চঞ্চল। চঞ্চল মন আনমনা হয় যে তার ছলাকে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছলাকে। আচ্ছা মালতী। মালতী তো আমার ফেভারিট গান। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। এটুকুই গাইছি কারণ এটা একটু বেশি গাইলে আবার বাকিদের মনে হবে আমি কম কম গাইছি বাকিদেরটা। এনিওয়েজ অসম্ভব একটা চাপের প্রশ্ন, বাট এনজয় থরলি। থ্যাংক ইউ। প্রতিভা মণ্ডল। দিদি আপনার কোনোদিন টাকা চুরি গেছে? হ্যাঁ গেছে। আর আপনি কোনোদিন টাকা চুরি করেছেন? এসব প্রশ্ন কি করা উচিত বলো? টাকা চুরি করেছি, ঠাকুমার ব্যাগ থেকে 2-1 বার, কারণ চাইলেও দিতে চাইতো না, সেই জন্য পেন কিনবো বলে করেছি। আর ড্যাডির পার্স থেকে মাঝে মধ্যে করি, করার প্রয়োজন হয় না কিন্তু তাও মাঝে মধ্যে হয় না। দেখুন অনেকগুলো নোট পড়ে যাবে, তুলে নিই, বুঝবে না তো। এবার আমার টাকা চুরি গেছে কেনা? ডেফিনেটলি গেছে। টাকা চুরি গেছে ইন দ্য সেন্স আমি প্রায় 7,000 টাকা নিয়ে আমার কম্পিউটার শিখতে যেতাম আমি তখন, তো ফিজটা দিতে যাচ্ছিলাম। অটো পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, গড়িয়াহাট যাবো, বাসে উঠেছি। নামার সময় ব্যাগ ফ্যাগ ইনট্যাক্ট, কোনো চাপ নেই। সেন্টারে গিয়ে যখন ব্যাগটা খুললাম, ভেতর যে পার্সটা সেটা নেই, মিসিং। তো এরা এত সুন্দর কাজ করে আপনি বুঝতেই পারবেন না। আর বাসটা ভিড়ও ছিল, তাই জন্য স্ট্যান্ডের রডটা এবং মাথার উপর যে রডটা ধরে দাঁড়ানো ছিল, হাতের কাছে কিছু নেই, 2-4 জন ঘিরে ধরে ওরা, যেরকম আমি বুঝতে পারছিলাম প্রেশার আসছে, চাপ এদিক ওদিক হিলতে পারছি না, যথেষ্ট ভিড় ছিল বাসটা। সেই সুযোগে মেরে দিয়েছি, যাকে 7,000 টাকা দিয়ে কতদিন খাবে? 7 দিন। ওর দেখুন ওর 70,000 বেরিয়ে গেছে হয়তো। আচ্ছা কৌশিকী ব্যানার্জি। বন্যিদি আপনি কোনোদিন অবসেসিভ লাভার দেখেছেন? এসব প্রশ্ন করো না, সংসারে চাপ পড়ে যাবে। তবে হ্যাঁ বলছি, অবসেসিভ কিনা বলতে পারবো না, ডিপ্রেসিভ তো বটেই ফর শিওর। মানে সে নিজেই হয়তো ডিপ্রেসিভ হয়ে গেছে পুরো ব্যাপারটার পর। ঘটনাটা হচ্ছে আমার বাড়িতে যে মেয়েট কাজ করতো তখন, মানে আমরা অনেক অনেক ছোটো, অনেক ইয়াং, তখন জাস্ট কলেজে পড়ি। তো আমার বাড়িতে যে মেয়েট কাজ করতো, লক্ষ্মীদি ওর নাম ছিল, সেই লক্ষ্মীদি একবার অন্যান্য বাড়িতেও করতো, তাকে রাস্তায় একটি সেই সময়কার নিজেকে হিরো ভাবা কোনো একজন হিরো আলম ওরকম একটা ব্যাপার, সে দেখে তাকে অনেক ব্রেন ওয়াশ করেছে যে আমি এই চিঠিটা দিচ্ছি, তুমি প্লিজ ওকে দিয়ে দিও, ওকে আমি অনেকবার যাওয়া আসার পথে দেখেছি, কিন্তু কথা বলতে সাহস পাচ্ছি না, দিয়ে দেবে। তো লক্ষ্মীদির চিঠিটা আমাকে এনে দিল, শোনো শোনো মাকে বলো না, বৌদি দেখলে খুব রেগে যাবে, যেরকম হয় আর কি। আমি হচ্ছে কে পাঠিয়েছে, কে দিয়েছে, তখন হচ্ছে ওখানে থাকে, তো ডেসক্রিপশন দিলে বুঝতে পারলাম কে দিয়েছে। তো আমি চিঠিটা খুলে দেখলাম। আমার তোমাকে খুব ভালো লাগে, আমি কোনোদিন বলতে পারিনি, কারণ আমি জানি কাকিমা প্রচণ্ড রাগে, এর জন্য কোনোদিন বলার সাহসও হবে না, বাট খুব ভালো লাগে, যদি ভালো মানে খুব খুশি হবো আর কি। একটা বার তুমি যদি লক্ষ্মীদির সঙ্গে 5 মিনিটের জন্য একটু নিচে বাইরে গেটের কাছে আসো। তো আমি লক্ষ্মীদিকে বললাম তুমি চিঠিটা ফেরত দিয়ে দাও, দিয়ে বলো এই চিঠিটা আজকে দিয়েছে মাকে দিইনি, এর পরের দিন দিলে মাকে দেবো, এই ভুলটা যেন না করো। তো ও তাই চিঠিটা ফেরত দিয়ে এসছে। 2-3 দিন গেছে, কোনো আওয়াজ নেই, সারা সব দিনই চুপচাপ, কোনো সিন নেই। হঠাৎ 4 দিনের মাথায় লক্ষ্মী হই করতে করতে এসে বলছে, তো মা বাবার কাছে তুই এক্ষুনি কাজ করে গেলে আবার এলে? না না মামুর একটা কথা বলতে এসেছি, আমার ডাকনাম মামুন। তো এসে বলছে যে তাড়াতাড়ি চলো, হাত কেটেছে, হাত থেকে রক্ত বেরোচ্ছে, তোমার নাম লিখেছে হাতে। আমি হ্যাঁ এরকম বাড়াবাড়ি, ঠিক আছে। তো উপায় নেই, যেতেই হবে। তবে মাকে বললাম যে মা নিচে কি একটা গাছ আছে, গাছটা একটু দেখে আসি, ফুল হয়েছে বোধহয়, লক্ষ্মী দিয়ে রাখছে, কারণ সত্যি কথা বললে তো নিজে আগে মার খাবো। তো যাই হোক ওর সঙ্গে নিচে নেমেছি, ছেলেটি একটু দূরেই দাঁড়িয়ে আছে, তো তাকে আমি ডাকলাম যে শুনুন, এসো এসো সামনে এসো, শুনুন। তো দেখালো যে হাতটা কেটে আমার নামটা আমি বেশ লিখেছে, রক্ত পড়ছে এরকম। তো আমি বললাম যে এটা আদৌ রক্ত না কালি তো বুঝতে পারছি না, যাই হোক যদি এটা সত্যি রক্ত হয়ে থাকে এটা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করো, নাহলে হাতটা খুলে যদি কেটে পড়ে যায় ঘা হয়ে, এরপরে ভবিষ্যতে আর কারোর নাম লিখতে পারবে না, কারণ আমার নাম লিখে রেখে কোনো লাভ হবে না, কারণ এটা কোনো রেসিপ্রোকেট আমি করতে পারবো না।
কারণ আমার তোকে পছন্দই না, ভালোই লাগে না। আর এখানে এইসব কোনো সিনই নেই, ভাবলেই বাকি করে। কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে স্টার্ন হতেই হয়, সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা নেই। এগুলো অসভ্যতা আমি মনে করি, মানে একটা কাপুরুষের কাজ যারা এই ধরনের জিনিস করে। তো আমি গিয়ে এটা ট্রিটমেন্ট করো, কারণ হাতটা যদি পচে যায় এরপরে ভবিষ্যতে কাউকে যদি সত্যি আবার ভালো লাগে তার আমার লেখার জায়গা থাকবে না। তো সুতরাং পজেসিভ অপ্রেসিভ যাই হতো, একদম সিচুয়েশনটা ভীষণই ডিপ্রেসিভ হয়ে গেছিলো ওর ক্ষেত্রে, এটা বুঝতে পেরেছি। তার ভবিষ্যতে তারপর থেকে ওকে দেখতে পাইনি আমি, মানে আমার চৌহদ্দির ধারে কাছে আর আসেনি। লোকে বলে যা দেখি যায়টায়, বাট সাহস দেখা যায় না। তো এই হচ্ছে অবসেসিভ লাভার। ওকে, শর্মিষ্ঠা দত্ত, এটা আবার একটা বড় মেসেজ। ম্যাম, না কোয়েশ্চেন আছে, রাইট। ম্যাম, যাদের কোনো প্রোডাক্টিভ কাজ নেই লাইফে, তারা তাদের হিংসের পাত্র যারা তাদের নিয়ে সমালোচনা করে, উল্টো পাল্টা রটনারটি ভাবে বিরাট কিছু করেছে, রাইট। পরে তার কর্মফল ভোগ করে তখন অবাক হয়ে যায় যে তাদের কপালে এত কষ্ট কেন, রাইট। আমি আমার নিজের জীবনে এরকম ছোট মনের অনেককে দেখেছি, আমিও দেখেছি। খুব রাগ হতো তখন, আর সেই রাগটা নিজের ভালোবাসার মানুষদের উপর দেখিয়ে ফেলি। কি করি বলতো? শোনো, এইটা সবারই হয়তো লাইফে হয়। না জান না পেহচান মেয়ে তারা মেহমান হয়ে উড়ে এসে জুড়ে বসে হয়তো দুটো বাজে কথা বলে দিল, কি একটু জ্ঞানের কথা বলে দিল, যেগুলো একদমই ডাইজেস্ট করার কারণে বিরক্ত লেগে গেল, অসহ্য লাগলো। সেই রাগটা যতক্ষণ না নিজেদের ভেতর থেকে ভেন্ট আউট হয়, তখন আমরা রাগটা হয়তো গুড্ডো হয়তো কিছু চুপ তখন ভালো লাগছে না, পরে বলো কি দাঁড়িয়ে একটা কিছু বলছো, দাঁড়াও না পরে শুনছি। এই যে একটা রিয়াক্ট আমরা করে ফেলি, খানিক পরে হয়তো আমরা রিয়েলাইজ করেছি ওদের কি দোষ, ওরা তো কিছু করে না, ওরা তো জানেই না আমরা কেন স্ট্রেসে আছি, কিন্তু আমরা রিয়াক্ট করে ফেলি। তো সেইটা নিজেদের কন্ট্রোল করতে হবে। অবভিয়াসলি একটা কথা মনে রাখতে হবে, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় না। আর যারা বলবে তাদের সত্যি কোনো কাজকর্ম নেই, তাই জন্যই তারা বলবে, এটা তাদের নেচার, এটা তাদের ব্লাডে আছে, এটা তাদের স্বভাব, কিছু করে না। আমার নিজের বাড়ির শান্তি নেই, আমার মনে শান্তি নেই, আমি অন্যকে অশান্তি দেবো, তো আমি দুটো বাজে কথা বলে দেখি তো স্ট্রেস পাই কিনা। এদের জন্য মোক্ষম উত্তর হচ্ছে ইগনোর, একদম ইগনোর, জাস্ট গিভ আ ড্যাম, ডোন্ট কেয়ার, জাস্ট গিভ আ ড্যাম। যত ইগনোর করবে তত ওরা বুঝবে যে বাবা এটা পাত্তাই দেন না, পাত্তা পাওয়ার জন্য আসে যে আমাকে নিয়ে আরো দুটো কথা বলুক, আমাকে দেখে রিয়াক্ট করুক, একদম না, জাস্ট যা এমনি বন্ধ হয়ে যাবে, লাফাতে থেমে যাবে, বেশি দিন লাফাতে পারবে না। হয় না, ওই হয় না কথা আছে একটা, বন্দর কিতনা ভাই বুড্ঢা হয়ে যায়, গুলাটি মারনা নেই ছোট্টা। তো এরা হচ্ছে সেই ধরনের মানুষ, কতই শিক্ষা পাক না পাক, গুলাটি মারনা নেই ছোট, ওদের যা কর্ম ওরা ওটাই করে যাবে, এবং তারপরে ধর্ম ওদের কর্ম বুঝিয়ে দেবে, চাপ নেওয়া দরকার নেই, একদম ইগনোর। ওকে, স্বপন দাস, দিদি আপনার রান্নাগুলো দারুণ হয়, থ্যাংক ইউ, খুব ভালো লাগে, আমি নিজেও রান্না করতে খুব ভালোবাসি। ওয়াও গ্রেট। দিদি আপনি কোন টেস্টের খাবার বেশি ভালোবাসেন, মিষ্টি, নোনতা, ঝাল না টক? আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না, নোনতা, ঝাল, টক হ্যাঁ ভালোবাসি, টকও যে আমারই খুব একটা ভালোবাসি তা না, আমি ঝাল নোনতাটাই ভালোবাসি। ইনফ্যাক্ট রান্না আমি সব রকমই ভালোবাসি। এবার ধরো আমার সামনে একটা প্লেট অফ রাবড়ি দিল, কি প্লেট অফ আম দিল, কি একটা অসাধারণ চাটনি দিল, ভালো লাগবে মিষ্টি, তখন কিছু করার নেই। কিন্তু আমি মিষ্টিটা জেনারেলি কম খাই, বাট খাবার আমি সব রকম ভালোবাসি, টেস্টি হলেই হলো। ঐন্দ্রিলা বাসা, ম্যাম আপনি আমার আগের দুবার মেসেজের আনসার দেননি, সরি ঐন্দ্রিলা, হয়তো আমি খেয়াল করিনি, আজ আবার মেসেজ করছি, প্লিজ রিপ্লাই করুন। স্যারকে যদি একটা বাংলা গান একটা হিন্দি গান ডেডিকেট করতে বলা হয় তাহলে কি কি গান গাইবেন? আপনার বেবিসদের জন্যই বা কি গান গাইবেন? স্যারের জন্য যদি বাংলা গান ডেডিকেট করতে হয় তাহলে খুব চাপ হয়ে গেল এটা, ঠিক আছে। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, এটা। আর হিন্দি যদি গাইতে বলি তাহলে এটা গাইব, তেরে বিনা জিয়া যায় না, ও তেরে বিনা জিয়া যায় না, बिन तेरे बिन साजना, सांस में सांस आए ना, ओ तेरे बिना जिया जाए ना, ओ तेरे बिना जिया जाए ना। আমার কেন জানি মনে হচ্ছে কোয়েশ্চেনটার আনসার আমি আগে করেছি, গানটা গেয়েছি লাগছে, বুঝতে পারছি না। আচ্ছা, গুড্ডু আর কোকোর জন্য যদি গান গাইতে হয় তাহলে ওদের জন্য একটাই গান, দুজনের জন্য সেমই হবে, বিকজ দুজনেই আমার শোনা বেবি। মেরি দুনিয়া হ্যায় তুঝ মে কহি, তেরে বিন মে ক্যা কুছ ভি নেহি।
আচ্ছা, হ্যাঁ আর একটা মনে পড়েছে, তেরি জান মে মেরি জান হ্যায় ও বচ্চে মেরে তেরে বিন না 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 না। এটা ওকে। নেক্সট, ঋত্বিক বাসু, ম্যাম আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। গ্রেট। তবে আপনাকে একটা পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন করছি। আমার এই কোয়েশ্চেনটা কেন চেনা চেনা লাগছে বুঝতে পারছি না। আনসার করেছিলাম কি, রিপিট হয়ে যাচ্ছে তাহলে, বুঝতে পারছি না করেছি কিনা, নাকি করবো ভেবে হয়তো করা হয়নি, সেটাও হতে পারে। আপনাকে যদি একদিনের জন্য পিএম করা হয় তাহলে আপনি কি কি কাজ করবেন? শোনো, পিএম মানে পার্সোনাল ম্যাটার আমি মনে করি। আমাকে যদি একদিনের জন্য পিএম করা হয়, আমি আমার নিজের পার্সোনাল ম্যাটারগুলো সলভ করার চেষ্টা করবো, কি কি হয়নি, কি কি কাজ বাকি আছে, জীবনটাকে আরো সুন্দর করে রাখার চেষ্টা করবো। কারণ পিএম মানে প্রাইম মিনিস্টার, ওটা হওয়ার না আমার কোনো যোগ্যতা আছে না ক্ষমতা। দেশ শাসন করা আমার পক্ষে সম্ভব না। বাড়ির কজনকে একটুখানি ঠিকঠাক রাখতে পারলেই যথেষ্ট। সুতরাং পার্সোনাল ম্যাটারগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে। শিল্পী, জানি কোয়েশ্চেনটা স্টুপিড, নো প্রবলেম, করে ফেলো, তাও করছি। হুম ডু ইউ লাভ মোর, আপনার পেট না আপনার ডটার? এই কোয়েশ্চেনটা আমি আগে অনেকবার আনসার দিয়েছি, আরও দু একজন হয়তো করেছিলেন, বা তোমারটাও হয়তো করেছিলাম, আমার মনে করতে পারছি না আমি। দেখো, এটা একটা আমার কাছে মানে একদম পরিষ্কার উত্তর। আমার মেয়ে আমার বায়োলজিক্যাল চাইল্ড। হ্যাঁ, যেটা বলছিলাম, তো একটা ফোন এসে গেছিল। গুড্ডু আমার বায়োলজিক্যাল চাইল্ড, অবভিয়াসলি আমার সবচেয়ে প্রিয়, অবভিয়াসলি আমার অংশ। ওকে ভালোবাসি কতটা বা কি, এটা তার মানুষ, একটা মাকে তার বাচ্চাকে ভালোবাসি কিনা সেটা বোঝাবার তো প্রয়োজন নেই, মানে বোঝানো যাবেও না। ও তো আমারই লাইফ, আমার পার্ট, ওকে আমি ভালো না বেশি পারি অবভিয়াসলি। আর তার থেকে বড় কথা, মাই ওয়ান অ্যান্ড অনলি বেবি বায়োলজিক্যাল, অবভিয়াসলি আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি পৃথিবীর, এটা নিয়ে কোনো কথাই নেই। কিন্তু কুকা, ও হচ্ছে আমার চাইল্ড ফ্রম আনাদার মাদার। ও ওর মা বাবাকে ছেড়ে, সবাইকে ছেড়ে আমার কাছে আছে, আমার ভরসায়, আমায় ভালোবাসে এবং আমাকে অসম্ভব ভালোবাসে। তাই পৃথিবীর, মানে যদি পৃথিবীটাকে দুভাগে ভাগ করতে বলা হয় আমায়, আমি যদি একটা দিকে 45% ভালোবাসা রাখি, সেটা আমি গুড্ডুকে দেবো। তো 45% ভালোবাসাটা আমার গুড্ডুর জন্য, 55% কুকুর জন্য। এইটুকু বেশি তো হবেই, কারণ আমার ছোট্ট বেবি, অবলা জীব, কথা বলতে পারে না, কষ্ট হোক, ব্যথা পাক, দুঃখ পাক, কথা বলতে পারে না। ওর চোখ দিয়েও যাবো যাবার বোঝায়। অসম্ভব ভালোবাসে, অসম্ভব লয়াল, অসম্ভব ভালো বাচ্চা। ওকে ভালো না বেশি কেউ পারবে না। সুতরাং সবসময়তেই ওই যে যখন যদি গুড্ডু একটু ওর সঙ্গে ইয়ার্কি মানে বা বদমাইশি করে, কি একটু বকে, আমি সঙ্গে সঙ্গে গুড্ডুকে বকি। আমি কুকাকে কষ্ট দিই কেউ, বা কোনো কোনো বাজে কথা কেউ বলুক, বা ভয় দেখাক, বা একটু বকুক, সেটা যদি স্যারও হয়, মানে ড্যাডিও হয়, কি গুড্ডু হোক, কি বাবা হোক, বা যেই হোক, পৃথিবীর যেই হোক, আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করবো। কুকা আমার, মানে কি বলবো, কিছু বলার নেই, আমার কাছে ভগবানের দূত। সুতরাং গুড্ডু যদি আমার কাছে 45% হয়, কুকা আমার কাছে 55%। বুঝতে পেরে গেছো আনসার? ওকে। জয়দীপ সামন্ত, ম্যাম পয়লা বৈশাখে কি রেজলিউশন নিয়েছেন? রেজলিউশন একটাই নিয়েছি, খেয়ে যাব, মোটা হই কি না হয় সেই নিয়ে চিন্তা করবো না। লোকে যতই বডি শেমিং করুক, জাস্ট কেয়ার ড্যাম, কিচ্ছু যাবে আসবে না। আর ওয়াইটিটা এখন একটা ব্যাপার কিরকম হয়ে গেছে বলো তো, মানে প্রত্যেকের একটা ওই হয় না, পেপারের উপর ডান্স হয়, যেভাবে হয় একটা কাগজের উপর নাচ করতে হবে, তার এরিয়ার বাইরে তুমি যেতে পারবে না। তো ওয়াইটিটা এখন আমার মনে হয় এটা পেপার ডান্সের মতন প্রত্যেকের একটা এরিয়া ভাগ করে থাকা উচিত। এরিয়ার বাইরে বেরিয়ে যাওয়াটা উচিত না, নিজের এরিয়ার মধ্যে, নিজের গণ্ডির মধ্যে থেকে নিজের ভিডিওসগুলো দেওয়া উচিত। এর ওর গণ্ডিতে উঁকি মেরে, এর ওর জালনায় ঢিল মেরে দেয়াল ভাঙানোর চেষ্টা করে মাথা খারাপ করার চেষ্টাটা না করাই ভালো। আর আমার দেয়ালে যদি কেউ ধাক্কা মারতে চেষ্টা করে, বা আমার জানলায় কেউ যদি টোকা মারার চেষ্টা করে অপ্রয়োজনীয়ভাবে, অপছন্দের টোকা, চাপ হয়ে যাবে। বাস এটাই। কারোর ব্যাপারে মাথা গলাতে যাব না, কারোর ব্যাপারে কোনো কথা বলতে যাব না, কমেন্ট করবোই না। যে যা তার কর্মফল সে পাবে। ভগবানকে রোজ একটাই কথা বলি, যে যা করবে সে তার কর্মফল ভোগ করুক, আমাকে যে যা দেবে সেটা 10 গুণ পাক। সবসময় বলি, এটা মানে আমার হ্যাবিট বলা, সে যেই হোক। সুতরাং সেটা তো প্রে করতেই থাকি। যারা আমায় ভালোবাসে, আমার যতজন লয়াল ভিউয়ার্স আছেন, যারা আমাকে সত্যি ভীষণ ভালোবাসেন প্রত্যেকে, এবং কিছু আমার অবভিয়াসলি ব্লগার ফ্রেন্ডসরা যারা আছেন, প্রত্যেকের জন্য আমি সবসময় গুড উইশেস আমার, তাদের জন্য ভালো প্রে করি। কিন্তু এর বাইরে গিয়ে যারা অতিরিক্ত চালাকি করতে চায়, ওস্তাদি করতে চায়, বেশি নিজেকে শিয়ানা মনে করে, বেকার খোঁচাতে আসে, তাদের জন্য চাপ। তো তাদের জন্য উপরে আছেন যিনি, যা কর্মের ফল দেবেন। আর আমাকে ডাইরেক্ট খোঁচালে আমিও চুপ থাকবো না, আদারওয়াইজ আমি কাউকে খোঁচাতে চাবো না। বাস এটাই আমার আপাতত পয়লা বৈশাখের রেজলিউশন। ওকে, এবার হচ্ছে বর্ণালী ব্যানার্জি।
ম্যাম, আপনার লাইফের এমন কোনো ইনসিডেন্ট আছে যেটার জন্য আজও আপনার গিলটি ফিলিং হয়? আছে। একবার অফিস যাচ্ছি অটোতে করে, তো অবভিয়াসলি তো অফিস যাচ্ছি অটো করে, সিগন্যালে অটোটি দাঁড়িয়েছে এবং সেখানে ভীষণ ভিড়, রাজবাড়ির কাছাকাছি জায়গা। হঠাৎ দেখলাম একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়েছে, হঠাৎ মানে সিগন্যালটি জাস্ট রেড হয়েছে আর কি, তো আমরা ওয়েট করছি। হঠাৎ লেফট সাইডে দেখলাম একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মোবাইলে কিছু দেখছে, ছেলেটা ঠাস করে তার গালিকে চড় মেরে দিল এবং মেয়েটি পুরো অপ্রস্তুত হয়ে গেল যে মানে কেন, এবং সঙ্গে সঙ্গে আরও 2-4টে চড় মারতেই থাকে। তো করতে করতেই মানে আমি ভাবছি যে লোকজন দেখছে, আশেপাশে অনেকেই আছে যারা দেখছে, হেঁটে সামনে দিয়ে চলে যাচ্ছে, পাশাপাশি লোকজন দাঁড়িয়ে দেখছে অবাক হয়ে, চড়থাপড় ওদের মধ্যে কথা নিয়ে একটু এদিক ওদিক কথা হচ্ছে, ছেলেটি দিয়েই যাচ্ছে, মানে কথা পটাশ করে দিচ্ছে। অটো থেকে নেমে যাওয়াটাও পসিবল নেই এবং অটো থেকে কেউ নামলেও না, বলতে এটা ভাবতে ভাবতেই সিগন্যালটাও ছেড়ে দিল। তো এটার একটা মারাত্মক গিল্ট আমার মনের মধ্যে আছে যে ওরকম একটা ঘটনা, একটি মেয়ে রাস্তায় অ্যাবিউজড হচ্ছে, যে কারণেই হোক, রাস্তাঘাটে তাকে দাঁড় করেই চড় মারছে, তার জন্য যেই মারছে একদমই উচিত হয়নি, উচিত না, পুরুষ নয় বলেই হয়তো কাজটি করেছে, সে যেই হয়ে থাক, তার দাদা হোক, ভাই হোক, নিজের বাড়ির লোক হোক, হাজব্যান্ড হোক, লাভার হোক, এই অডাসিটি কারোর থাকা উচিত না যে রাস্তায় তাকে যত অন্যায় হোক এটি মেয়ের গায়ে সে হাত তুলে দেবে। তো যাই হোক, ঘটনাটা কী সেটা বলতে পারবো না, সুতরাং নামিনি, সেই গিলটা আমার আছে, এখনও আছে, ওটা আমার মনে পড়লেই খারাপ লাগে যে অন্য কেউ করুক না করুক, উচিত ছিল আমার, অটোটা দাঁড়িয়ে তো ছিল, নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই যে তখন অফিসে তারা দেরি হয়ে যাবে এইসব ভেবেই হয়তো করিনি। এইসব করেই তো আমরা অনেক সময় অনেক কিছু মানে ইগনোর করে চলে যেতে বাধ্য হই। কিন্তু সেই সময় আমার মনে হয়েছে, মানে এখন আমার মনে হয় যে সেই সময় হয়তো আমি মানুষের কাজ করিনি, এই গিল্টটা আমার থেকে গেছে। আর এখনকার একটা স্টেজে গিল্ট আছে ডেফিনেটলি, কিছু বেইমান, বিট্রেয়ার বলতে পারো, ট্রেটার, তাদের মানে মুখোশ পরা চেহারাটাকে অনেস্ট চেহারা ভেবে হেল্প করার পর তাদের অরিজিনাল রূপটা দেখতে পেয়েছি, সেটার একটা গিল্ট আছে যে কেন তাদের হেল্প করতে গেছিলাম বা তাদের ভালো ভাবতে গেছিলাম, এই গিল্টটা আছে। তবে এখন অনেক বেশি সচেতন হয়ে গেছি। তো বাপরে বাপ, প্রচুর কিছুর উত্তর দিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে না আছে, সবই আনসার দিয়ে দিয়েছি। আই হোপ, দেখে নিচ্ছি একবার বাকি আছে কিনা। না, তো বাস আনসার দিয়ে দিয়েছি আজকে এই অবধি। আরও প্রচুর পড়ে আছে, আমি জানি না রিপিট হয়ে গেল কিনা জিনিসটা। এরপরে আবার শর্ট লিস্ট করবো, অনেক কোয়েশ্চেন্স আছে, শর্ট লিস্ট করে কিছুদিন পর আবার ডেফিনেটলি কিউআরএ আনসার দেবো। তো কীরকম লাগলো জানাবেন, আশা করি এনজয় করেছেন, এতক্ষণ দেখেই নিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন্স, থ্যাংক ইউ অল অফ ইউ, লটস অফ লাভ, ভালো থাকবেন। আজকে মানডে, শিবশম্ভুর দিন, তো ভাবলাম এমনি মন থেকে ইচ্ছা করছে যে আজকে একটু নিরামিষই খাই, ভেজিটেরিয়ান। তো সেই জন্য আজকে 3টে ডিশই বানাবো ডিনারের জন্য, যেটা 3টেই ভেজিটেরিয়ান বানাচ্ছি। তো দেখুন, তো জল গরম করতে করতে তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, দেখুন গোল গোল করে কেটে, রিংয়ের মতন একটু মোটা মোটা কেটেছি, আলুটা সেদ্ধ হবে। এখানে রাখা আছে লাউ শাকটা, ছোটো ছোটো করে একদম কুচনো আছে, লাউ শাক দিয়েই আলু দিয়ে করব। আর এখানে পাট পাতা কুচনো আছে, এটা দিয়ে মটর ডাল দিয়ে করব। এই যে মটর ডাল, তাছাড়াও মটর ডালের আর একটা স্পেশাল রেসিপি বানাবো, যখন বানাবো তখন শেয়ার করব। তো চলেন দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। হোপফুলি সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নিচ্ছি পটপট করে। তো সব কটা আলু তুলে নিলাম, এবার এই জলের মধ্যে শাকটা সেদ্ধ করে নেব। তো অ্যাড করে দিচ্ছি লাউ শাকটা। তো আলুগুলো একদম ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, খুব সিম্পল রেসিপি এটাও। আলুগুলোকে একদম ভালো করে ম্যাশ করে নেব। আর এখানে শাকটাকে আমি আলুর জলটার মধ্যেই পুরো সিদ্ধ করে নিয়েছি, একদম সফট করে চেপে জলটা ফেলে রেখে দিয়েছি। এটাকেও আলুটার সঙ্গে মিক্স করবো, আর আলুটা ম্যাশ করে নিই। তো দিয়ে এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হয়। তো আজকে অ্যাকচুয়ালি রান্নাগুলো পুরোপুরি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে
আজকে মাদার ইন লকে নিয়ে যেতে হয়েছিল চোখের বাকি সব টেস্টগুলো করার জন্য। হঠাৎই ওনারা ডাকলেন, তো গেছিলেন, সমস্ত টেস্ট করে এসেছেন এবং কালকে আই সার্জারি হবে। তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই ঝটপট করে কাজগুলো সেরেছি। ওই জন্য আমি আর আলাদা আলাদা করে সময় দিয়ে দেখাতে পারলাম না রেসিপিগুলো, জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী বানিয়েছিলাম। কালকেও হয়তো একটু ব্যস্ত থাকবো, তবে আজকের ভিডিওটা ডেফিনেটলি কালকে চলে যাবে, আশা করছি চলে যাবে। আচ্ছা, তো এটা দেখুন, যেটা আমি দেখাচ্ছিলাম আলু সেদ্ধ করছি, লাউ শাক ছিল, তো এটা আলু আর লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি, সরষের তেলওয়ালা, আমি দেখাবো যখন, ডেফিনেটলি দেখাবো। এটা অনেকদিন আগেকার সাবেকি রান্না। ওকে, সেকেন্ড আসছে মটর ডাল ভাপা, আপনারা হয়তো বানান, খেয়েছেন, আমি তাও আরেকবার অন্যদিন যেদিনকে করবো পুরো ডিটেলটা দেখাবো। আর এটা হচ্ছে পাট পাতার ডাল। মনে হলো যে ভেজিটেরিয়ানই খাই, তো সেই জন্য আজকে এগুলোই করেছি। মাদেরও পাঠিয়ে দিচ্ছি অবভিয়াসলি, কারণ একটু মানে এখন একটুখানি মাকে একটু ব্রেস্ট টেস্ট দেওয়া মানে দরকার, যাতে যতটা কম কিছু করতে পারে। এই সময়টা প্রচণ্ড স্ট্রেসড, প্রেশার খুব হাই, তো এটা নিয়ে একটু চিন্তা। কিন্তু কালকে সার্জারিটা হয়ে যাবে, হোপফুলি সব ঠিকঠাক থাকবে। এই কারণেই আজকে ডিটেল আছে দেখাতে পারলাম না, মানে এটা নিয়ে একটু সবারই টেনশন চলছিল। হট করে সমস্ত টেস্টগুলো আজকে করি, কালকে সার্জারি হবে বলে দিয়েছেন। তো এনিওয়েজ, ভয়ের ব্যাপার নেই, 15 মিনিটের ব্যাপার। এতজন করছেন, ওনারা সব ঠিকঠাকই থাকবে আশা করছি। তারপরে আবার আমার মায়েরটা হবে, পরপর সব একবারে লাইনে আছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। খুব ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল।